শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌস। গাজীপুর ও আশুলিয়ায় গতরাতে 4টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুর মহানগরীর ভোগড়া পেয়ারা বাগান এলাকায় ভোর 4:30টার দিকে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুরো বাস পুড়ে যায়। এর আগে একই এলাকায় রাত 10:30টার দিকে আরেকটি বাসে আগুন দেয়া হয়। এদিকে রাত 10:30টার দিকে কালিয়াকৈর নবীনগর সড়কেরও একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিকে আশুলিয়ায় আলিফ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোরে সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে ঘটনা হয়। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে দুর্বৃত্তরা। রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতে 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তায় বিজিবি তারা কাজ করবেন। এদিকে গত কয়েকদিনে রাজধানীতে প্রায় 10টি বাসে অগ্নিসংযোগ ও একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গ্রেফতারও হয়েছে কয়েকজন। কাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ জানানোর দিন ধার্য করা হয়েছে, যা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে নানা গুজব ও অপপ্রচার। দর্শক, পুরান ঢাকায় গুলি করে শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টার থেকে সরাসরি জানাচ্ছেন স্টাফ রিপোর্টার বিপ্লব আহসান। আমরা তার কাছেই যাচ্ছি। বিপ্লব, আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে? নাবিলা, দেখতে পাচ্ছেন নিশ্চয় যে আমি ডিএমপিতে অবস্থান করছি এবং পেছনে কত ক্যামেরা। গত 3 দিন থেকে কিন্তু সংবাদ কর্মীদের এখানে বেশ আনাগোনা, কারণ আপনি যেমনটা বললেন যে রাতের বিভিন্ন জায়গায় ককটেল এবং যে বাস পোড়ানোর বিষয়, সেগুলোর বিষয়ে ডিএমপির সঙ্গে তো কথা বলছেই। এবং আজকে কিন্তু যেমনটা বললেন যে এই যে হত্যাকাণ্ডে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, পেছনে টেবিলে কিন্তু সেই আলামতগুলো রাখা আছে। আমরা সেখানে 2টি পিস্তল, কিছু গুলি এবং নগদ কিছু টাকা, সেগুলো দেখতে পেলাম। একটু পরেই 12টা থেকে শুরু হওয়ার কথা ছিল, তবে সেটা হয়তো কয়েক মিনিট দেরি হচ্ছে। এরপরে এই ব্রিফিংটা হবে যে কিভাবে এই পুরো চক্রান্ত করে মারা হয়েছে বা কিভাবে এই খুনটা করা হয়েছে সে বিষয়ে কথা হবে। এছাড়াও দেশের সার্বিক যে পরিস্থিতি, সেগুলো নিয়েও কিন্তু বারবার তিনি বিভিন্ন সংবাদকর্মীদের সঙ্গে কথা বলছেন, আমাদের সঙ্গে বলেছেন। গতকাল আমরা কথা বলেছি, আজকেও যেমনটা বলছেন যে আগামীকাল 13 তারিখ নিয়ে যে কথাটা চলছে, যে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা, সেসব বিষয়ে কিন্তু ডিএমপি থেকে বারবার মানে নিশ্চিত করছে যে টেনশনের আসলে কিছু নেই, সবাই নিরাপদে থাকবে এবং তাদের যথেষ্ট তৎপরতা রয়েছে রাস্তায়। কিন্তু প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমরা আসবার সময়, অফিস থেকে আসবার সময় এখানে আমরা কিন্তু প্রত্যেকটা পয়েন্টেই প্রায় দেখেছি যে পুলিশ খুব শক্তভাবে কিন্তু চেক দিচ্ছে, বিশেষ করে মোটরসাইকেল, প্রাইভেট কার, যাদেরই আসলে সন্দেহ হচ্ছে তাদেরকে কিন্তু চেক দিচ্ছে। এবং এখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শীর্ষ সন্ত্রাসী যাদেরকে ধরে নিয়ে আসা হয়েছে তাদেরকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। একটু পরেই আসলে ব্রিফ হবে। নাবিলা, এই ছিল মোটামুটি আমার কাছে সর্বশেষ। বিপ্লব, আপনাকে ধন্যবাদ। ডিএমপি মিডিয়া সেন্টার থেকে জানালেন সহকর্মী বিপ্লব আহসান। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ রংপুরের আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে 12তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ চলছে। একই ট্রাইব্যুনালে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে আজ। অন্যদিকে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ আজ জুলাই অভ্যুত্থানে চানখারপুলে 6 জনকে গুলি করে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ রয়েছে। এ মামলায় শেষ সাক্ষী হিসেবে প্রধান তদন্ত কর্মকর্তা সাক্ষ্য গ্রহণের কথা আছে। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার মৌমিতা জান্নাত। আমরা তার কাছে যাচ্ছি। মৌমিতা, শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ কোন পর্যায়ে আছে?
নাবিলা, যেমনটা আপনি জানাচ্ছিলেন, জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের যে কয়টি মামলা হয়েছে তার মধ্যে অন্যতম আলোচিত 3টি মামলার আসলে আজকে সাক্ষ্য গ্রহণ রয়েছে এই ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল 1 এবং 2 মিলিয়ে ট্রাইব্যুনাল 1-এ বেলা 11:30টার কিছু পরে আসলে আবু সাইদ হত্যা মামলা সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সেটি আসলে এখনও চলছে এবং চলবে আরও অনেকটা সময় পর্যন্ত। এবং এই একই ট্রাইব্যুনালে আজকে যে আশুলিয়ায় যে 6 মৃতদেহ পোড়ানো সহ 7 জন হত্যার যে মামলাটি আছে সেটিও আসলে এই ট্রাইব্যুনাল 2-এই সেটি আসলে সেই সাক্ষ্য গ্রহণ চলবে। এবং ট্রাইব্যুনাল 1-এ যে চাংখারপোলে অর্থাৎ 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পরিণতির যে দিনটি ছিল সেদিন যে চাংখারপোলে যে 6 জনকে হত্যার মামলায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল সেটিরও শুনানি চলছে এবং সেটি আসলে অনেকটা শেষ পর্যায়ে রয়েছে মামলার সাক্ষ্য গ্রহণ। এবং আজকে আমরা যতদূর জানতে পেরেছি যে মামলার যে মূল তদন্তকারী কর্মকর্তা তার সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে এবং সম্ভবত তার সাক্ষ্যের মধ্য দিয়েই এই চাংখারপুল হত্যা মামলা সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হবে। একটু জানিয়ে রাখি যে হাইকোর্টে আজকে আপিল বিভাগে আপনি জানেন যে গত বছর এই অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণের বৈধতাকে চ্যালেঞ্জ করে একটি রিট করা হয়েছিল। আইনজীবী মহসিন রশিদ চ্যালেঞ্জ করেছিল এবং সেটির আসলে আজকে শুনানি ছিল। সেটিকে খারিজ করে দেয় হাইকোর্ট এবং পরবর্তীতে সেই খারিজের বিরুদ্ধে লিপ্ট আপিল করে এবং সেটি শুনানি ছিল এবং এটির পরবর্তী দিন ধার্য করা হয়েছে 25 নভেম্বর। আর একটা তথ্য জানিয়ে রাখি যে গত বছর আসলে 22 জন বিচারককে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। আজকে তাদেরকে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দেওয়ার কথা রয়েছে। বেলা 1:30টার সময় জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি তাদেরকে আজকে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দেবেন। নাবিলা, মমিতা, আপনাকে ধন্যবাদ। ট্রাইব্যুনালের খবরাখবর জানালেন সিনিয়র রিপোর্টার মৌমিতা জান্নাত। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের বিরুদ্ধে লিপ্ট আপিলের পরবর্তী শুনানি 25শে নভেম্বর। আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে রিটকারী আইনজীবী মহসিন রশিদ তার যুক্তি তুলে ধরেন। পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক আবেদনকারীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন। পরবর্তী শুনানির জন্য 25শে নভেম্বর দিন ধার্য করা হয়। এর আগে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেয়। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছিল জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদবীধারী অর্থ যোগানদাতা গত নির্বাচনে আওয়ামী লীগের যারা অংশ নিয়েছে তারা যেন স্বতন্ত্রভাবেও অংশ নিতে না পারেন সেই দাবিতে সিইসিকে স্মারকলিপি দিয়েছে গণ অধিকার পরিষদ। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে স্মারকলিপি দেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। পরে নেতারা বলেন, ভোটে অংশ নেয়ার সুযোগ পেলে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনের পরিবেশ নষ্ট করার পায়তারা করবে। জাতীয় পার্টিকে কমিশনের সংলাপে না ডাকায় দাবি জানান তিনি। বিএনপি ও জামায়াত জাতীয় পার্টিকে জোটে নেবে না বলেও আশা করেন রাশেদ খান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় চলমান রাজনৈতিক বিষয়, আগামী জাতীয় নির্বাচন সহ নানা ইস্যুতে আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা যায়। বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক ভারতে দিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের পাশে বোমা বিস্ফোরণের বিষয়ে একাধিক এজেন্সি তদন্ত করছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার সতীশ গোলচা। এরই মধ্যে ওয়েমর মোহাম্মদ নামে সন্দেহভাজন এক ব্যক্তির ছবি প্রকাশ করা হয়েছে। তিনি আল ফালাহ মেডিকেল চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবান টিটিপি। ওই হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 36 জন। এ হামলার পেছনে ভারতের হাত আছে বলে অভিযোগ পাকিস্তানের। ঘটনা তদন্ত চলছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি। দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।